সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের 7.2 নিয়ে আলোচনা করব। 7.2 আছে কমা, সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার। আমরা গত ক্লাসে বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করেছিলাম কিছুটা, তো তার যে বাকি অংশ ছিল সে অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে এই 7.2 এর যে এই 4টা বিরাম চিহ্নের ব্যবহারের কথা বলা হয়েছে, তার থেকে আমরা আজকে 2টা বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি কমা এবং সেমিকোলন। তো কমা এবং সেমিকোলন আমরা ব্যবহার করি অনেক জায়গায়, হয়তো বা জেনে বা না জেনে ব্যবহার করি, কিংবা এর ব্যবহারের নিয়ম না জানার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যা বলতে চাই তা ভালোভাবে উপস্থাপন করতে পারি না বা মানুষের সামনে প্রকাশ করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা জানি না কোথায় কোন চিহ্নটা ব্যবহার করতে হবে। তো আমরা আজকে শিখবো যে এই কমা এবং হাইফেন কোথায় ব্যবহার করতে হয়। তো কমা এবং হাইফেন আমরা সেমিকোলন ব্যবহার শিখবো। তো কমা এবং সেমিকোলন কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেগুলো আমরা জানবো। জানলে আশা করি আমরা এর পরবর্তীতে আমরা আর কমা এবং সেমিকোলনের ব্যবহার নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তো আসা শুরু করা যাক। আমরা প্রথমে দেখব যে কমা এর ব্যবহার। তো কমা আমরা অনেক জায়গায় ব্যবহার করি, এখানে অনেকগুলো লিখেছি, তো একটু বিস্তারিত লিখিনি, সংক্ষিপ্ত করে লিখেছি কারণ বোর্ডের জায়গা নেই, যার কারণে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে। তো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বলা হয়েছে অল্প বিরতি, মানে যদি কোনো বাক্যে আমরা একটা বাক্য বা একটা অনুচ্ছেদ পড়তেছি, যখন একটা অনুচ্ছেদ বা একটা বাক্য পড়ার সময় দেখা যায় একটা বাক্যেরই মাঝখানে গিয়ে আমাদের কি করতে হয়, একটু থামতে হয়। যখন একটু একেবারেই কম সময় থামতে হয়, মানে না থামলে চলে না এরকম একটা অবস্থা, থামতে হয় কিন্তু খুব একটা বেশি থামার প্রয়োজন নেই, একেবারেই কম সময় থামার প্রয়োজন হয়, সেইখানে আমরা কি করব, কমা ব্যবহার করব। তারপরে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য, বাক্যের অর্থ স্পষ্ট করে বোঝানোর জন্য, যেমন এখানে বলা হয়েছে তুমি যাবে না আমি না যাবে না, তুমি যাবে না যাবে না। এখন যদি লক্ষ্য করো এখানে যদি কমাটা না দেওয়া হয় তাহলে বলা হবে কি তুমি যাবে না যাবে না। এখন ধরো কথার কথা এখানে কি নেই, কোনো চিহ্ন নেই, এক একজন এক এক ভাবে অর্থটা বুঝে নেবে। ধরো একজনে এসে এই জায়গাটায় থেমে গেল, তোমরা কেউ এই জায়গাটায় থেমে গেল হয়তো বা, তাহলে অর্থটা কি দাঁড়াইতেছে, তুমি যাবে না, এখানে আবার যাবে না। তার মানে মনে হইতেছে কি যে সে মনে হয় কি করছে, দুইবার করে তাকে না করছে যে তুমি যেও না। কিন্তু যদি এইখানে একটা চিহ্ন ব্যবহার করা হয় কমা, আমরা তো জানি কমা থাকলে আমাদের সেখানে এক বলতে যে সময় লাগে সেই সময়টা থামতে হয়। তো আমরা যদি এখানে থেমে যাই, যেমন তুমি যাবে না যাবে না, প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এখানে কি বক্তা বোঝাতে চাচ্ছে যে আসলে কি তুমি যাবে নাকি যাবে না, সেটা প্রশ্ন করা হয়েছে যে তুমি কি যাবে নাকি যাবে না। তো তারপরে লক্ষ্য করো কি বলা হয়েছে, এই যে সম্বোধনের পদ। সম্বোধন পদ কোনটা? তো সম্বোধন পদ হচ্ছে কি যখন আমরা কাউকে কোনো কিছু বলে ডাকি, যে একজন মানুষকে একটা নাম ধরে ডাকি বা বলি মাঝিকে মাঝি বলে ডাকি, তারপরে যে কোনো একটা সম্পর্ক হলে ধরো চাচাকে আমরা চাচা বলি, মামাকে মামা বলে ডাকি। তো এই যে মানুষকে যে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন নামে বিভিন্ন সম্বন্ধ দিয়ে যে আমরা ডাকি, এই যা বলি আমরা ডাকি তাই হচ্ছে কি সম্বোধন পদ। যেমন এখানে বলা হয়েছে সেতু পড়তে বসো, এখানে সেতু একটা সম্বোধন পদ, এটা একটা মেয়ের নাম, কিন্তু আমরা এইখানে বলে এই বাক্যে যাকে পড়তে বসতে বলা হয়েছে তাকে এই সেতু বলে কিন্তু সম্বোধন করা হয়েছে, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে কি বলা হয়েছে, সেতু পড়তে বসো। তো এই যে দেখেন এখানে সম্বোধন পদ ব্যবহার করার কারণে এই সেতু এই সম্বোধন পদটির পরে কি করা হয়েছে, কমা চিহ্নের ব্যবহার করা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, একই পদ পাশাপাশি ব্যবহার হলে, ধরো আমরা যদি একই জাতীয় পদ, যেমন কিছু বিশেষ্য পদ বা কিছু বিশেষণ পদ বা কিছু সর্বনাম পদ, এগুলা যদি আমরা একই জাতীয় পদ পাশাপাশি ব্যবহার করি তাহলে একেবারে প্রত্যেকটা
শব্দের পরে কমা হবে, তবে শেষ শব্দটির পরে কমা হবে না। লক্ষ্য করো, এখানে বলা হয়েছে পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান নদী। দেখো পদ্মা, মেঘনা, যমুনা একই জাতীয় নাম, কিন্তু এগুলা বিশিষ্ট পদ। তারপরে সবগুলাই দেখো কিসের নাম? নদীর নাম। তার মানে কি এগুলোর সাথে একটা এই তিনটা পদেরই কি আছে? একই জাতীয় পদ, একটা সম্পর্ক আছে। তাহলে এই একই জাতীয় পদ ব্যবহার করার কারণে দেখো এই যে পদ্মার পরে একটা কমা বসছে, তারপরে কি হয়েছে? মেঘনার পরে কমা বসছে, কিন্তু যমুনা তো একই জাতীয় পদের শেষ শব্দ, যার কারণে একই জাতীয় পদ হওয়া সত্ত্বেও এটা শেষ শব্দ, যার কারণে এখানে কি ব্যবহার করা হয়নি? এখানে কমা ব্যবহার করা হয়নি। তারপরে কি হয়েছে? উদ্ধৃতির আগে। উদ্ধৃতি কি? উদ্ধৃতি হচ্ছে যে একটা ব্যক্তি যা কিছু বললো, তার যে মুখের কথাটুকু, সেটাই হচ্ছে উদ্ধৃতি। যেমন তুমি বলতেছো যে তোমার কাছে তোমার অমুক বন্ধু একটা কথা বলছে, তো তোমার ওই বন্ধু যে কথাটা বলছে তখন তুমি তার কথাটা যখন তুমি বলতেছো, সেটাকে কি বলা হয়? উদ্ধৃতি বলা হয়। যেমন এখানে বলা হয়েছে কি, মা বললেন অঙ্ক করতে বসো। তার মানে কি এখানে তার মা কি করছে? তাকে বলছে যে তুমি কি করো? অঙ্ক করতে বসো। সেই কথাটুকু কিন্তু সে বলতেছে। দেখো এই যে যেহেতু এই বাক্যটা একটা উদ্ধৃতি, তাহলে এখানে কি করা হয়েছে? যেটা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর এই উদ্ধৃতি চিহ্ন বা এই উদ্ধৃতির আগে দেখো যেখানে একটা কি করা হয়েছে? কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি জানলাম? যে অল্প বিরতির প্রয়োজন হলে সেখানে কি করতে হবে? কমা ব্যবহার করতে হবে। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কি করতে হবে? কমা ব্যবহার করতে হবে। তারপরে কোথায় কমা ব্যবহার করতে হয়? সম্বোধন পদের পরে কমা ব্যবহার করতে হয়। আবার একই পদ যদি পাশাপাশি ব্যবহার করা হয়, তাহলেও সেখানে কি করা হয়? কমা ব্যবহার করা হয়। এবং উদ্ধৃতির আগে কোন উদ্ধৃতি দিতে হলে ওই উদ্ধৃতি চিহ্নের আগে কি করতে হয়? কমা ব্যবহার করতে হয়। তো আশা করি কমার ব্যবহার বুঝতে পেরেছো। তো তারপরে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সেমিকোলন। দেখো সেমিকোলন চিহ্নটা কেমন? মোটামুটি কমা চিহ্নের মতোই, উপরে একটা কি, একটা ডট, তারপরে কমা, এটাই হচ্ছে কি সেমিকোলন বলা হয়। কি তো এই সেমিকোলন কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আসো, প্রথমে কি লিখছি? দুটি বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে, যদি দুটি বাক্যের মধ্যে একটা ভাব বা অর্থের সম্পর্ক থাকে, তাহলে সেখানে কি করতে হবে? এই সেমিকোলন চিহ্নটি ব্যবহার করতে হবে। ভাব বা অর্থের সম্বন্ধ, সম্বন্ধ মানে সম্পর্ক, তাই না? তো লক্ষ্য করো, এই যে এখানে উদাহরণ লিখেছে নিচে এক নম্বরে, দেখো দিনটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো দেখো যখন বলা হয়েছে দিনটা ভালো নয়, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য, পূর্ণ বাক্য। তারপরে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এটা একটা পূর্ণ বাক্য। কিন্তু লক্ষ্য করো যে এই বাক্যের সাথে এই বাক্যের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? যে দিনটা ভালো নয়। কিন্তু দেখো কেন দিনটা ভালো নয় প্রশ্ন করার আগে কিন্তু সেখানে বক্তা কি করে দিয়েছে? উত্তর দিয়ে দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই সব বাক্যটার সাথে এই বাক্যটার কিন্তু একটা কি আছে? সম্পর্ক অবশ্যই আছে, কারণ এটার প্রশ্নের উত্তর কিন্তু এখানে এসে যাচ্ছে। যার কারণে এখানে দুইটা বাক্যের মধ্যে সম্বন্ধ থাকার কারণে, অর্থের সম্বন্ধ থাকার কারণে এই যে এইখানে কি করা হয়েছে? একটি সেমিকোলন ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হলে, যদি একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়, সংযোজক অব্যয় ও এবং আর এগুলা যদি যুক্ত হয়, তাহলে তো আর সমস্যা নেই, ই ব্যবহার করার দরকার নেই, সেমিকোলন ব্যবহার করার দরকার নেই। কিন্তু যদি এই দুইটা বাক্যের মধ্যে কি কোনো সংযোজক অব্যয় না থাকে, তাহলে ওই বাক্যের মাঝখানে কি করতে হবে? সেমিকোলন ব্যবহার করতে হবে। যেমন বলা হয়েছে আগে স্কুলের পড়া, পরে গল্পের বই। তাহলে আগে স্কুলের পড়া, পরে গল্পের বই। দেখো দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু এই দুইটা বাক্যকে একত্রিত করার জন্য কিন্তু কি করা হয়নি? কোনো সম্বন্ধ পদ ব্যবহার করা হয়নি। যার কারণে এইখানে কি করা হয়েছে? একটি সেমিকোলন ব্যবহার করা হয়েছে। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে বৈপরীত্য, বৈপরীত্য অথবা
অনুমান প্রকাশ করলে তাদের আগে কি বসে? হাইফেন, সেমিকোলন বসে। বৈপরীত্য বা অনুমান প্রকাশে, যেমন এখানে বলা হয়েছে মনোযোগ দিয়ে পড়, তাহলে ভালো ফল করবে। তাহলে যদি বলা হয়েছে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে কি করতে পারবে? তোমরা ভালো ফল অর্জন করতে পারবে। তো এটা কিন্তু একটা অনুমানই বোঝাচ্ছে। এখন মনোযোগ দিয়ে পড়লেই ভালো ফলাফল অর্জন করা যায়, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে সবাই মনোযোগ দিয়ে পড়লে সবাই কিন্তু ভালো ফলাফল করবে, না, এর মধ্যে কেউ কেউ ব্যর্থ হতে পারে। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবেই মনোযোগ দিয়ে পড়লে কি হওয়া যায়? ভালো ফলাফল অর্জন করা যায়। একটা অনুমান কিন্তু যে যদি মনোযোগ দিয়ে পড়া হয় তাহলে সেটা কি হবে? ভালো ফলাফল অর্জন করা সম্ভব। যেহেতু এখানে অনুমান করা হচ্ছে যে যদি মনোযোগ দিয়ে পড়া হয় তাহলে সেটা কি হবে? ভালো ফলাফল অর্জন করা যাবে। যার কারণে এই যে এই অনুমানের কারণেই এখানে কি করা হয়েছে? কি ব্যবহার করা হয়েছে? সেমিকোলন ব্যবহার করা হয়েছে। আবার দেখো এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু অনুমানের উদাহরণটা আমি দিলাম, কিন্তু বৈপরীত্য উদাহরণটা কিন্তু দেই না। বৈপরীত্য মানে কি? বিপরীত কিছু। যেমন আমরা যদি বলি, ধরো এখান থেকে যদি আমরা এখানে উদাহরণটা লিখি যে ছেলেটি মেধাবী। আচ্ছা, ছেলেটি মেধাবী, কথা কিন্তু ঠিক আছে। এখন দেখো তারপরে আমরা যদি এখানে ব্যবহার করি যে কিন্তু খুব অলস। ছেলেটি মেধাবী কিন্তু খুব অলস। দেখো এখানে ছেলেটা মেধাবী আবার খুব অলস, তাহলে এই যে মেধাবী শিক্ষার্থীদের কিন্তু অলস কথা না, তার মানে একটা বিপরীত একটা ভাব তার মধ্যে আসছে কিন্তু। তার কারণে এখানে এই দুইটা বাক্য যেহেতু একটা বৈপরীত্য ভাব বোঝাচ্ছে, তার কারণে এই দুই বাক্যের মাঝখানে কি করতে হচ্ছে? সেমিকোলন ব্যবহার করতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা আরেকটু জেনে নিই আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম। আজকের ক্লাসে আমরা শিখলাম যে কমা এবং সেমিকোলনের ব্যবহার কি করেছি? অল্প বিরতির প্রয়োজন হলে কমার ব্যবহার করতে হয়। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কি করতে হয়? কমা ব্যবহার করতে হয়। তারপরে সম্বোধন পদের পরে কমা ব্যবহার করতে হয়। একই জাতীয় পদ পাশাপাশি ব্যবহার করলে সেখানে কমা ব্যবহার করতে হয়। তারপরে উদ্ধৃতি আগেও কি করতে হয়? কমা ব্যবহার করতে হয়। আর দ্বিতীয়ত যেটা শিখেছি সেটা হচ্ছে সেমিকোলনের ব্যবহার। সেমিকোলন হচ্ছে যদি দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের একটা সম্পর্ক থাকে তাহলে সেখানে সেমিকোলন ব্যবহার করতে হবে। আবার একাধিক বাক্য যদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হয় তাহলে ওই বাক্যের মাঝখানে কি করতে হবে? কমা ব্যবহার করতে হবে, না সেমিকোলন ব্যবহার করতে হবে, দুঃখিত। তো আবার যদি কি করা হয় যে বৈপরীত্য বা অনুমান প্রকাশ করার ক্ষেত্রেও কি করতে হয়? তাদের আগে সেমিকোলন ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে সময় স্বল্পতার কারণে আমরা সবকিছু শেষ করলাম না। এই কোলন ও হাইফেনের ব্যবহার আমাদের বাদ থাকলো। তো আমরা পরবর্তী ক্লাসে হাইফেন ও এই কোলন ও হাইফেনের ব্যবহার, এই দুইটার ব্যবহার আমরা শিখবো। তো তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার পরে মূল বই ভালোভাবে পড়বে। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত পড়াশোনা করো। সামনে তোমাদের জেএসসি পরীক্ষা, যেহেতু তোমরা একটা বোর্ড পরীক্ষা অবতীর্ণ হবে, তো যার কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তোমাদের পড়া কোনোভাবেই যেন ব্যাহত না হয় সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। আর সবসময় বাসায় অবস্থান করবে। সবাই ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।